সুকিমিচি মুনলিট ফ্যান্টাসি সিজন 2 এপিসোড 9 এর শুরুর দিকে আমরা এগুয়া আর এরিসকে দেখি, যারা মাকোতোকে বলছে যে তারা সন্ধ্যার সময় লাইমের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু সে আসেনি আর টেলিপ্যাথ দিয়েও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। শেষবার যখন তারা কথা বলছিল তখন লাইম ছিল একাডেমির সেই অংশে যেখানে রিডেভেলপমেন্টের কাজ চলছে, আর কোনো অর্ডার না পেলে সে শত্রুর সঙ্গে লড়াইও করবে না। এর মানে সে হয়তো পালিয়ে গেছে। এটা শুনে মাকোতো বলে, তুমি ঠিক বলছো, লাইম অনেক স্কিল্ড, তাকে হারানো এত সহজ না। এটা শোনার পর সে কি বলে, হয়তো সে রুনা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু মাকোতো বলে, আমরা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারি না, চলো দেখি লাইম আসলে কোথায় গায়েব হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি লাইমকে একটি জেলে বন্দি করে রাখা হয়েছে আর তার তলোয়ারটা কেড়ে নেওয়া হয়েছে। জানা যায় তার সঙ্গে ইভাও বন্দি আছে। লাইম তাকে ক্ষমা চেয়ে বলে, আমার কারণে তুমিও ফেসে গেছো। এরপর অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে লাইম এখানে এসেছিল। সে একজনের সঙ্গে লড়াই করতে প্রস্তুত ছিল এবং তাকে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু সেই লোকটি বলে, আমি যতদিন পারি এই জীবনটা উপভোগ করতে চাই, কারণ রিওনের নেটওয়ার্কের কারণে আমি গিভ আপ করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাইম তার ভয়ঙ্কর শক্তি অনুভব করতে পারে এবং ভয়ে পিছিয়ে যায়। সেই লোকটা লাইমকে বলে, তোমার তলোয়ারটা দারুণ মনে হচ্ছে, এটা ভারী। লাইম ভাবে আমাকে বসের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক তখনই লোকটা একটি রিং এর শক্তি ব্যবহার করে বলে, দুঃখিত, আমি তোমার টেলিপ্যাথি ব্লক করে দিচ্ছি। এই শক্তি ব্যবহার করার পর লাইম আর টেলিপ্যাথি ব্যবহার করতে পারে না। তারপর সেই লোকটি লাইমের দিকে এগিয়ে এসে বলে, আমি কিছু এক্সপিরিয়েন্স নিতে চাই। লাইম হঠাৎ তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু লোকটার কিছুই হয় না, বরং সে হালকা করে লাইমকে ছুঁয়ে দেয় আর লাইম অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। লোকটা লাইমের তলোয়ার দেখে বলে, আমি নিশ্চিত যে ওরা এই জিনিসে আগ্রহী হবে। এরপর সে বলে, যদি ওরা আমাকে মারার সিদ্ধান্ত নেয় তার আগে তোমার কাছে কিছুটা সময় থাকবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই দেখা যায় এবা সবকিছু লুকিয়ে দেখছিল। সে এগিয়ে এসে লাইমকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? লাইম অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? এবা তাকে চুপ করিয়ে বলে, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু এর মধ্যেই কিছু লোক এসে তাদের দুজনকে আটক করে ফেলে। দৃশ্য পাল্টে যায়। এবা লাইমকে বলে, তোমাকে উদ্ধার করার সময় আমি ধরা পড়ে গেছি। লাইম বলে, তুমি একাডেমির লাইব্রেরিয়ান, তোমার নাম এবা তাই না? তুমি মাকোতোকে চেনো তো? আমার নাম লাইম, আমি মাকোতো ট্রেনিং কোম্পানির একজন এমপ্লয়ি, তাই আমি তোমাকে চিনি। এটা শুনে এবা বলে, তুমি এমপ্লয়ি নও, তুমি মিথ্যে বলছো, তুমি হয়তো একজন বডিগার্ড। লাইম বলে, হ্যাঁ এরকমই কিছু। এসে এবাকে জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে পালাতে চাও? এবা বলে, এই লোকগুলো এখানে একটি বেস বানিয়ে রেখেছে, মানে এটা একটি শক্তিশালী অর্গানাইজেশন এবং একাডেমির কিছু লোকও এদের সঙ্গে মিলে গেছে। আমি শুধু একজন লাইব্রেরিয়ান, আমি পালিয়ে গেলে তেমন কিছু পরিবর্তন হবে না, আর তুমি তো হেরে গেছো, তুমি আমাকে কিভাবে বের করবে? লাইম বলে, চিন্তা করো না, যে আমাকে হারিয়েছে সে এখানে নেই, আর এমন না যে আমি কিছুই করিনি। যখন আমি তাকে আক্রমণ করছিলাম আমি তার উপর একটি মার্ক দিয়ে রেখেছি, তাই আমি জানি এই মুহূর্তে সে কোথায় আছে। এটা শুনে এবার বলে, আমি তোমার উপর বিশ্বাস করি বা না করি তাতে কিছু বদলাবে না, আমি বিপদে আছি। যদি তুমি উদ্ধার করো তাহলে আমি চাই তুমি একাডেমি আন্ডারগ্রাউন্ডে যারা বন্দী আছে তাদেরও উদ্ধার করো, বদলে আমি তোমার মাস্টার মাকোতোকে একটি দরকারি তথ্য দেব, আর যদি তুমি এই অর্গানাইজেশনকে ধ্বংস করো তাহলে আমি একটা ভালো পুরস্কার দেব। এটা শুনে লাইম একটি ম্যাজিক্যাল আইটেম বের করে, যা একটি অস্ত্রে রূপান্তরিত হয়। এটা থেকে এবা অবাক হয়ে যায়, কারণ সে এরকম কিছু আগে কখনো দেখেনি। লাইম সে অস্ত্র দিয়ে জেলের দরজা কেটে ফেলে এবং তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। যাওয়ার আগে লাইম এবাকে বলে, আগামীতে রক্তপাত দেখতে হতে পারে, প্রস্তুত থেকো। এবা বলে, কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত। তারপর তারা এগিয়ে যায় এবং দেখে যে এখানে অনেকগুলো ডেমি হিউম্যান আর হিউম্যানকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের উপর ভয়ানক সব এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। এখানে ডেমি হিউম্যান ও মানুষদের মিলিয়ে নতুন কোন প্রজাতির হিউম্যান বানানো হচ্ছে যারা অনেক শক্তিশালী হবে। এবার জানায় যে এই মানুষগুলো অপহরণ করে তাদের উপর হিউম্যান এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এবার বলে, সম্ভবত এই লোকগুলোর আসল উদ্দেশ্য হলো ম্যাজিক্যাল কমব্যাট ও অ্যাবিলিটি গুলোকে আরো শক্তিশালী করা। এরপর দেখা যায় লাইম তার তলোয়ারটি ফিরে পায় এবং মনে মনে ভাবে, আমাকে বসের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু আমি এখনো টেলিপ্যাথি ব্যবহার করতে পারছি না। লাইম এখন নিজের তলোয়ার প্রস্তুত করে বলে, এখানে যত লোকের উপর এক্সপেরিমেন্ট চলছে সবাইকে মেরে ফেলবো, যাতে ওদের উপর আর কোনো টর্চার না হয়। আমি তোমাদের সব ডিভাইস আর ম্যাটেরিয়াল ধ্বংস করে দেবো। পরের দিকে আমরা দেখি শিকি আর মাকোতোকে, যারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। শিকি মাটিতে হাত রেখে বলে, আমি এখানে ড্রাগনের উপস্থিতি অনুভব করছি। কিন্তু আমার মনে হয় না রুনার কোনো ড্রাগন বন্ধু আছে। এটা শুনে মাকোতো বলে, যদি এটা ড্রাগন হয় তাহলে হয়তো মিৎসুরাগি বা সেই ল্যান্সার লোকটা হতে পারে যে আমার উপর আক্রমণ করেছিল। ওরা বলেছিল যে তারা
ডেমনদের সাথে মিলে কাজ করে। এটা শুনে শিকি বলে, এটা তো দারুণ সুযোগ, ওরা আপনাকে আহত করেছে, এবার আমি তাদের মেরে ফেলবো। সাধারণত আমি তোমো আর মিউকে ডাকতে হয়, কিন্তু আমি বলবো এটা ইমার্জেন্সি ছিল, তাই আমার কোনো বিকল্প ছিল না, তাই আমি ওদেরকে মেরে ফেলেছি। ঠিক তখনই তারা দেখে লাইম চলে আসে। তাকে দেখে শিকি বেশ হতাশ হয়ে যায়। মাকতো লাইমকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ড্রাগনের সঙ্গে দেখা করেছো? লাইম বলে, না, ড্রাগনের সঙ্গে দেখা হয়নি, তবে আমি এবার সঙ্গে দেখা করেছি, আমরা দুজনেই নিরাপদ আছি, আমার ইনভেস্টিগেশনের ডিটেইলড রিপোর্ট আমি পরে দেবো। মাকতো বলে, ঠিক আছে। তারপর সে জিজ্ঞেস করে, এবার এখানে কি করছে? ওদিকে শিকি রেগে যায় এবং লাইমকে বলে, তুমি কি একটু দেরি করে আসতে পারতো না? আমি অযথাই এত উত্তেজিত হয়ে গিয়েছিলাম। শিকিকে রেগে যেতে দেখে মাকতো শান্ত করে। পরের দৃশ্যে আমরা দেখি মাকতো লাইমের রিপোর্ট পড়ছে। সে আসলে কি যে লাইমের উপর আক্রমণ করেছিল? তখন শিকি আসে এবং মাকতোর সঙ্গে বলে যে আপনার সঙ্গে কথা বলতে চাই। মাকতো বলে, ঠিক আছে, তুমি রুনার সঙ্গে কথা বলো এবং খুঁজে বের করো একাডেমির কার অর্গানাইজেশনের সঙ্গে মিলে কাজ করছে। শিকি বলে, ঠিক আছে, এবং সেখান থেকে চলে যায়। এবার মাকতো এবার সঙ্গে দেখা করতে যাই। এবার তাকে বলে, আমি লাইমকে প্রমিস করেছিলাম যে আমি তাকে ইনফরমেশন দেব এবং একটি রিওয়ার্ড দেব, তবে রিওয়ার্ড আমি তখনই দেব যখন আমাকে আমার বিরুদ্ধে থাকা হুমকি শেষ হবে, কিন্তু আমি তোমাকে সেই তথ্য এখনই দিতে পারি না। মাকতো বলে, ঠিক আছে, বলো। তখন এবার বলেন, যাদের ছবি তুমি দেখছিলে সেদিন, আমি তাদের চিনি। এটা শুনে মাকতো অবাক হয়ে যায়। এবার বলে, মনে হচ্ছে তুমি তাদের খুঁজছো? মাকতো বলে, হ্যাঁ, আমি জানতে চাই তারা কোন পথ বেছে নিয়েছিল। এখানে সেই ছবির কথা হচ্ছিল যার মধ্যে মাকতোর মা বাবা ছিল, অর্থাৎ মাকতোর মা বাবার ছবি। এবার বলে, ছবিতে যে মানুষটি ছিল সে একজন নোবেল ম্যান ছিল এবং একটি দেশের গুরুত্বপূর্ণ অফিসে কাজ করত। ছবিতে যে মহিলাটি ছিল তিনি একজন উচ্চপদস্থ প্রিস্টেস ছিলেন। এটা শুনে মাকতো হতবাক হয়ে যায়, কারণ এগুলো আসলে তারই তো বাবা মা। এবার জানাই তাদের বিয়ে হওয়ার কথা ছিল কেলিনিয়নে। কেলিনিয়ন হলো অ্যালিসন রাজ্যের একটি ছোট স্টেট, কিন্তু তাদের জোর করে সেই স্টেট ছাড়তে হয়, তাই তারা বিয়ে না করে সেখান থেকে পালিয়ে যায় এবং হারিয়ে যায়। মাকতো জিজ্ঞাসা করে, তাদের জোর করে তাড়ানো হলো কেন? এবার বলে, বিস্তারিত আমি জানি না, কারণ একবার আক্রমণের সময় কেলিনের সব রেকর্ড নষ্ট হয়ে গিয়েছিল। এটা শুনে মাকতো ভাবে, মনে হচ্ছে আক্রমণের কথা এবার বলছে সেটা হলো 10 বছর আগে ডেমন আর মানুষদের ফাইট, ডেমন আর মানুষদের যুদ্ধ। আমি শুনেছিলাম তাতে ডেমনরা ব্যাপক জয় পেয়েছিল। মাকতো যখন জিজ্ঞাসা করে, তুমি তাদের সম্পর্কে এত কিছু কিভাবে জানো? এবার বলে, কারণ আমি কেলিনিয়ন থেকে এসেছি। মাকতো জিজ্ঞাসা করে, মানে সেই আক্রমণের সময় তুমি সেখানে ছিলে? এবার বলে, হ্যাঁ, কিন্তু রিয়া আর আমি শুধু বেঁচে আছি। এই কারণে মানুষ আমাদের বিরু বলে ডাকতে শুরু করেছিল, কারণ আমরা আমাদের দেশ ছেড়ে পালিয়ে এসেছিলাম। তখন থেকে আমরা শান্তিতে এখানে বাস করছি। আমাদের পরিবারের নাম নিয়ে কথা বলতে অনুমতি দিকে মানুষ আমাদের হয়রানি করে। লোরিয়া আর আমি একসময় ভেবেছিলাম নিজেদের মেরে ফেলবো, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। তাই আমরা ঠিক করলাম যে আমরা কেলিনের ভূমি আবার দখল করব, বা সেই জমি যেটা অ্যান্সল্যান্ড পরিবার হারিয়েছিল সেটা। এবার বলে, এই কারণে আমি সেই অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সেই অর্গানাইজেশনের সদস্যরা দেবীদের বিরোধিতা করে, তারা প্রযুক্তি ও জ্ঞান একে অপরের সঙ্গে ভাগ করে নেয়, এতে তারা আরেক শক্তিশালী হয়। আমি ভেবেছিলাম তাদের ব্যবহার করে কেলিনকে পুনরুদ্ধার করতে পারবো। এটা শুনে মাকতো বলে, কিন্তু তুমি এখন লাইমের সঙ্গে দেখা করেছিলে এবং তোমরা দুজনেই বন্দী হয়েছিলে, ফলে তোমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমি তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি, আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমরা বিপদ থেকে দূরে থাকো। এটা শুনে এবার বলে, ধন্যবাদ। পরের দেশে মাকতো সেই অর্গানাইজেশন নিয়ে চিন্তা করতে থাকে। সে ভাবে যদি এই অর্গানাইজেশন এতটাই শক্তিশালী হয় যে ডেমনদের কাছ থেকে টেরিটরি পুনর্দখল করতে পারে, তাহলে হয়তো ওরা যুদ্ধে যোগ দিতে পারে। ঠিক তখনই লাইম আসে ও মাকতোকে জানায় যে ছেলেটি আমার উপর আক্রমণ করেছিল সে এখানে আসছে। মাকতো বলে, ঠিক আছে, যাও শিকিকে নিয়ে আসো। কিন্তু লাইম বলে, না, সেই ছেলেটি সঙ্গে আমি নিজেই লড়বো। ঠিক তখনই আমরা দেখি তোমো আর মিউ সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, মনে হচ্ছে আমরা একটি কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে যাচ্ছি। লাইম, তুমি পিছনে সরে যাও, তুমি আমাদের পথে পড়বে। এটা শুনে লাইম কিছু দুঃখ পায়। মাকতো তাকে বলে, এখন তোমো আর মিউ এসে গেছে, তোমার কোনো দুশ্চিন্তা নেই, তুমি যেতে পারো। তখন লাইম সম্মত হয় এবং সেখান থেকে চলে যায়। এরপর সেই ছেলেটা সেখানে এসে হাজির হয় যে লাইমকে মেরেছিল। সে বলে, মাকতো, তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। আমি অ্যাডভেঞ্চার গিল্ডের গিল্ড মাস্টার। তোমার কর্মচারী লাইমের সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি। যদিও এটা শুধু একটা অজুহাত, সে সত্যি অবিশ্বাস্য রকম শক্তিশালী ছিল। এটা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। মাকতোকে এখানে সে কেন এসেছে সেটা বলার আগে মিওকে বলে, তুমি কি কিছু ফল নিয়ে আসতে পারো, চায়ের সঙ্গে খাবো। মিও একটু বিরক্ত হয়, কিন্তু যখন মাকতো তাকে ফল আনতে বলে তখন সে গিয়ে ফল আনতে শুরু করে। মিও বেরিয়ে গেলে সেটি মিওকে বলে, তোমার কাছে যদি অন্য ধরনের চা পাতা থাকে তবে আমি সেটা ট্রাই করতে চাই। এটা শুনে মিও আবার রাগ হয়, কিন্তু সে নিজেকে সামলেই চলে যায়। তারপর মাকতো তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ছেলেটি জবাব দেয়, এত তাড়া করো না, আর লিখে রাখার দরকার নেই, আমি মানুষ নই। এটা শুনে মাকতো অবাক হয়ে বলে, তুমি কি বলছো? বুঝতে পারছি না। ছেলেটি হাসে এবং বলে, তুমি হয়তো ভাবছো দেবী কি তোমার ব্যাপারে জেনে গেছে।
চিন্তা করো না, সে এখনো তোমার বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানে না। এই মুহূর্তে সে অনেক ভুল করেছে। মাকুতো তখন বলে, তুমি আসলে কি? তারপর সে বলে, মাফ করো, মনে হচ্ছে আমি এখন নিজের নাম বলিনি। এর আগেই তোমায় তাকে থামিয়ে দেয়। তুমি বলে, তোমার বাজে কথা বন্ধ করো লুটো, তোমাকে বান শকও বলা হয়। তুমি একজন আসল গ্রেটেড ড্রাগন, সবচেয়ে শক্তিশালী একজন, যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, একজন রক্তিম বর্ণের ড্রাগন। এটা শুনে মাকুতো অবাক হয়ে যায়, কি গ্রেট ড্রাগন? ওরা তো সব ড্রাগনের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তুমি বলে, হ্যাঁ, 5 জন বিখ্যাত ড্রাগনের নাম বলে, মিৎসুরুকি, বাকুফু, সাজানামি, আকারি আর ইয়ামাতোই। লুটো তখন তোমাকে বলে, তুমি কি এতদিন ওয়েস্টল্যান্ডে ঘুমিয়েছিলে? ভদ্রতা ভুলে গেছো? আমি মাকুতোর সাথে কথা বলছিলাম, তুমি মাঝখানে কথা বলো না। তোমার বলে, আমার মাস্টারকে প্রতারিত করার চেষ্টা করো না, আমার নাম এখনো তোমই। লুটো বলে, ঠিক আছে। তারপর মাকুতোকে বলে, মাফ করো, আমি এখানে তোমাকে প্রতারিত করব না, আমার উদ্দেশ্য সত্যি সৎ। তুমি তখন তাদের তলার লুডোর সামনে ধরে বলে, তুমি এত বদলে গেলে কিভাবে? কবে থেকে তুমি ছেলে হলে? এটা শুনে মাকুতো অবাক হয়ে যায়। লুডো উত্তর দেয়, প্রায় 300 বছর আগে এতদিন মেয়ে হয়ে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম যে এবার ছেলে হয়ে থাকা শুরু করি। ঠিক তখন মিও ফিরে আসে এবং জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? মিও তোমাকে বলে, এই লোকটা যে ড্রাগন সেটা বোঝা যাচ্ছে, একে মেরে ফেলতে কোনো অসুবিধা নেই তো? তোমার জবাব দেয়, না, কোনো সমস্যা নেই, আমি তাকে মারতে সাহায্য করব। লুটো তখন বলে, থামো, আমি লড়াই করতে আসিনি, আমি এখানে এসেছি অ্যাডভেঞ্চার গিল্ড নিয়ে কথা বলতে। মাকুতো অবাক হয়ে যায়। পরে দেশে রুনা শিখিকে বলে, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু তদন্তের দায়িত্ব আমাকে দিতে হবে, আমি যেভাবে কাজ করব তাতে কোনো অভিযোগ শুনতে চাই না। শিখি হেসে বলে, তুমি সবসময় মতোই চালাক, বলে চলে যায়। রুনা মনে মনে ভাবে, এই ব্যাপারটা দিয়ে আমি মাকুতোর আসল শক্তি বুঝতে পারবো। এরপর লুটো মাকুতোকে জানায়, হ্যাঁ, আমি সত্যি অ্যাডভেঞ্চার গিল্ডের মাস্টার, 1000 বছর আগে আমি গিল্ড প্রতিষ্ঠা করছিলাম। মাকুতো অবিশ্বাস নিয়ে বলে, বিশ্বাস করা কঠিন। লুটো ব্যাখ্যা করে, আমার মাস্টারও তোমার মতোই অন্য এক জগৎ থেকে এসেছিলেন, তিনি আমাকে গিল্ডের ধারণা দিয়েছিলেন, সেই আইডিয়া আমি দেবীকে জানিয়েছিলাম এবং গিল্ড লিডার হয়েছি। মাকুতো মনে মনে ভাবে, মানে ওই 2 হিরো আর আমরা প্রথম নেই যারা এই জগতে এসেছি, আমাদের আগেও কেউ এসেছিল। লুটো আরো বলে, গিল্ডের লেভেল আর র্যাঙ্ক সিস্টেম আছে, তাই না? তুমি কি খেয়াল করেছো লেভেল শব্দটা এই দুনিয়ার নয়, এই শব্দটা এসেছে তোমার দুনিয়ার ভিডিও গেম থেকে। এটা শুনে মাকুতো অবাক হয়ে যায়। তুমি জিজ্ঞাসা করে, তুমি এমন সিস্টেম বানালে কেন? লুটো বলে, বিশ্বের ভারসাম্য রাখতে দেবী আশীর্বাদ পেয়ে মানুষ সময়ের সাথে অহংকারী হয়ে উঠেছিল, গিল্ড তাদের নিয়ন্ত্রণে রাখতো। মানুষ র্যাঙ্ক বাড়াতে চায়, সফল হতে চায়, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তাদের ধ্বংস করে দেয়। এভাবে গিল্ড স্বয়ংক্রিয়ভাবে মানুষের জনসংখ্যা কমিয়ে বিশ্বকে ভারসাম্য রাখে। লুটো জানায়, গিল্ডের সর্বোচ্চ লেভেল 65,535। আমি এই সংখ্যা বেছে নিয়েছি কারণ আমার মাস্টার একবার এই সংখ্যাটি নিয়ে কথা বলেছে। মাকুতো মনে প্রশ্ন আছে, তোমার মাস্টার তো 1000 বছর আগে এখানে এসেছিল, তখন তার ভিডিও গেম সম্পর্কে জানা সম্ভব হলো কিভাবে? লুটো উত্তর দেয়, টাইম ট্রাভেল আর টাইম প্যারাডক্সের কারণে। 2 দুনিয়ার সময় প্রবাহ এক নয়, তাই তোমার দুনিয়ার ধারণা এখানে আসতে পেরেছে। মাকুতো জিজ্ঞাসা করে, তাহলে আমার নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার সম্ভাবনা কতটা? লুটো বলে, সম্ভব, কিন্তু প্রায় অসম্ভব। তোমার বর্তমান মানা লেভেল দিয়ে টেলিপোর্ট করা সম্ভব হলেও গন্তব্যে একেবারে অনিশ্চিত। 1 কোটি চেষ্টায় হয়তো একবার সফল হওয়া যাবে। এটা শুনে মাকুতো মনে মনে ভাবে, দিবিও তো এমনই চেয়েছিল, দিবিও তো এমনই বলেছিল। লুটো পরামর্শ দেয়, এখন তোমার উচিত এই দুনিয়ায় ঘুরে দেখা, আমরা একবার দেখা করেছি, এখন আমি যাচ্ছি। সে বেরিয়ে যেতে গেলে তুমি বলে, আমি তোমাকে বাইরে পর্যন্ত পৌঁছে দিই, একা গেলে তুমি কি করো বলা যায় না। লুটো হেসে বলে, তুমি আমাকে একেবারেই বিশ্বাস করো না, তাই না? পরে লুটোকে তোমায় জিজ্ঞাসা করে, তুমি কি জানতে চাও? তোমায় জবাব দেয়, তুমি বুঝতে পেরেছো তাই না? তুমি কেন মাকুতোর সামনে বললে যে কিছুই বুঝতে পারিনি, যদিও সব বুঝতেছিলে? তোমায় তার উপর প্রশ্ন করে, মাকুতোর দুনিয়ায় কি সত্যিই মানুষ 100 বছর বাঁচে? লুটো উত্তর দেয়, হ্যাঁ, 100 বছর বাঁচাও খুবই বিরল। তুমি চিন্তিত হয়ে বলে, ইয়ং মাস্টার আমার সবকিছু, যদি সে মরে যায় আমার জন্য এই দুনিয়ায় কিছুই থাকবে না। লুটো বলে, তোমাকে অভ্যস্ত হতে হবে, আমিও মাকুতোকে পর্যবেক্ষণ করতে চাই, সে কোনো দ্বিধা ছাড়াই শত্রু হত্যা করতে পারে, কিন্তু বন্ধুদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার কষ্ট হয়। তার বিচার বুদ্ধি সাধারণ, কিন্তু সে বেছে নিয়েছে অসাধারণ পথ। তোমার জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় মাকুতো কি করবে? সে কি বাড়ি ফেরার চেষ্টা করবে? লুটো বলে, আমি জানি না, সে খুব নরম স্বভাব, তোমাকে ছেড়ে একা চলে যাবে না। কিছু ক্যাটালিস্ট মাকুতোকে বাধ্য করতে পারে তৃতীয় একটি অপশন নিতে, যেটা শুধু বাড়ি যাওয়া বা না যাওয়া নয়, বাইরের কিছু। তোমার অবাক হয়ে জিজ্ঞাসা করে, তৃতীয় অপশন মানে কি? বাইরের কিছু মানে? লুটো বলে, 2টো দুনিয়ার মাঝে যাতায়াত করা, একজন সুপারম্যানের মতো, যে 2টো দুনিয়াতেই অবাধে চলাচল করতে পারে। আমি দেখতে চাই কোনো ক্যাটালিস্টে
মাকোতোর মধ্যে সেই সিদ্ধান্ত জাগিয়ে তোলা যায় কিনা। আমি দেখতে চাই মাকোতোকে সেই সিদ্ধান্ত নেয় কিনা যে 2 দুনিয়ার মধ্যেই সে একজন লোক যে কিনা ট্রাভেল করতে পারে। এটা বলে লুটো চলে যায়। তুমি মনে মনে ভাবে যদি এমন কিছু হয় যা মাকোতোকে এই দুনিয়া আটকে রাখে, আমি চাই সেটা ঘটুক। ঠিক তখনই মিও এসে হাজির হয়। তুমি তাকে দেখে বলে, এত রাতে এখানে কেন? কেউ দেখে ফেলবে, মাস্টারের বিরুদ্ধে গুজব ছড়াবে। মিও উত্তর দেয়, আমি দেখে ফেললো তাতে স্মৃতি মুছে দেব। আর মনে রেখো, যদি তুমি কখনো পাগল হয়ে মাস্টারকে কিছু করতে চাও, আমি তোমাকে ছাড়বো না। তুমি হেসে বলে, আমি কখনো এমন করব না। তবে যদি কখনো পাগল হয়ে যাই আর এরকম করি, তুমি আমাকে একটি চর মেরে জ্ঞান ফেরাবে। মিও দৃঢ়ভাবে বলে, অবশ্যই, আমি কোনো দয়া করব না। তারপর দুজন একসাথে চলে যায় এবং এখানে এই এপিসোডটি সমাপ্তি হয়। এই এপিসোডটির মধ্যে তোমায় চিন্তিত যে যদি মাকোতোর দুনিয়ার মানুষ 100 বছর বা তার কম বাঁচে, তাহলে মাকোতো খুব তাড়াতাড়ি মরে যাবে এবং সেই যদি অন্য পৃথিবীতে যাওয়ার চেষ্টা করে, তাও তার জন্য সেফ না। আর এমন কিছু করে যার মাধ্যমে সে নর্মাল পৃথিবী আর এই পৃথিবীর মধ্যে যাতায়াত করতে পারবে, সেটাও তুমি চায় না। তাই সে চায় যে মাকোতো শুধু এখানেই থাকুক এবং সে এটা করার চেষ্টা করবে। তাই মিও তাকে বলে মাস্টার সাথে অন্যায় কিছু করা থেকে বিরত থাকবে। তো আজকের এপিসোড এখানে শেষ। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখুন।